রাজনৈতিক দলকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান বিএনপির। সংস্কারের দোহায় নির্বাচন বিলম্বে ক্ষতির শঙ্কা। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। দেড় যুগ পর সিলেটে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন। ক্ষমতা এলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার আমিরের। সরবরাহ বাড়ায়, সবজির দাম কিছুটা কমেছে, স্বস্তি ফেরেনে আলু ও চালে। নিত্যপণ্যের দাম সহনীয় নয় দাবি ভোক্তার। এবং শীতে কাঁপছে সারা দেশ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলে 8.4 ডিগ্রি। চরম বিপাকে নিম্ন আয়ের মানুষ। শীতের জন্য কাজকর্ম করা যাচ্ছে না। এই ঠান্ডার জন্য চলাফেরা করতে পারছি না, যে কি করে খাবো, বাড়িতে বাসায় ভাত নেই, কিভাবে চলবো। সংবাদ রাতে দেখছিলেন একে স্টেমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত। রাজনৈতিক দলকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনে বিলম্ব হলে তা জনগণের ক্ষতির কারণ হবে বলে শঙ্কা প্রকাশ করেন দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এই অঞ্চলে বুদ্ধিবৃত্তির যে জাগরণ আমরা দেখেছিলাম, সেই জাগরণ স্বাধীনতার পরে নিষ্প্রভ হয়ে গেছে। বিএনপির নীতি নির্ধারকরা অভিযোগ করেন, দেশকে মেধাহীন করতে ৭১-এর পরাজিত শক্তি নির্বিচারে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, আর পতিত ফ্যাসিস্টরা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। এই দেশের শিক্ষা ব্যবস্থা তো বটেই, এবং শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যে সমস্ত কর্মক্ষম শিক্ষিত জনগোষ্ঠীর সৃষ্টি হয়, তাদেরকেও শেষ করার মধ্য দিয়ে বাংলাদেশের ব্যুরোক্রেসি থেকে শুরু করে এটাকে একটা মেধাহীন জাতিতে পরিণত করার বিশাল একটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে এই ফেসিবাদের শাসনামলে। তৎকালীন মেজর জিয়াউর রহমান যে প্রশ্নটি বারবার আমাদেরকে করতেন আলাপচারিতায়, পাকিস্তানিদেরকে তো তাড়ালাম, কিন্তু এখন আমাদেরকে আবার ভারতীয়দের সাথেও আবার একটা মুক্তিযুদ্ধ করতে হবে। সেদিন তার মনে যে সন্দেহ উকি দিয়েছিল, সেটি আজকে বাস্তবায়িত হওয়ার পথে। তার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র আবার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রে মেতেছে। দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র। সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয়, তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পতিত স্বৈরাচারের ফিরে আসা ঠেকাতে তরুণ প্রজন্মকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেধাভিত্তিক যুদ্ধ করতে হবে। আপনারা দেখছেন যে আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। সে অ্যাক্টিভ, সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য। তা আমাদেরকেও তখন অ্যাক্টিভ হতে হবে, যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি। তারা যেন ফিরে আসতে না পারে, সেটা কিভাবে হবে? সেটা একদিকে যেমন একটা ঐক্য, অন্যদিকে আপনার মেধা দিয়ে আপনাকে আগে জিততে হবে। যে কথাটা আমি আজকাল প্রায় বলছি, এই স্লোগান আর এই আপনার তালি, এটা দিয়ে কিন্তু আপনি জিততে পারবেন না। জিততে হলে আপনাকে সোশ্যাল মিডিয়ায় জিততে হবে। নিজেদের ক্ষতি হয় এমন কথা ও কাজ থেকে বিরত থাকতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। বলেন, গণতন্ত্র শুধু কথার কথা নয়, লালন করতে হবে গণতন্ত্রের সংস্কৃতি, নিজেদের মধ্যে আনতে হবে পরমত সহিষ্ণুতা। যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রকে আমরা একটা সংস্কৃতিতে পরিণত করতে পারবো। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাণী দিয়েছেন। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাণীতে তারেক রহমান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে 1971 সালে মুক্তিযুদ্ধের শাহাদাত বরণকারী দেশের শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এই দিনটি জাতির ইতিহাসে এক মর্মস্পর্শী ও শোকাবহ দিন উল্লেখ করে তিনি বলেন, অমর বুদ্ধিজীবীরা দেশের জন্মা শ্রেষ্ঠ সন্তান। হানাদার বাহিনী দোসররা চূড়ান্ত বিজয়ের আগে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিত এ হত্যাযজ্ঞ করে। রাজনৈতিক দল ছাড়া সংস্কার সম্ভব না হলে 53 বছরে কেন হয়নি, দলীয় নেতাদের কাছে এর সুস্পষ্ট জবাব চেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও গাড়ি চালকদের পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে রিজওয়ানা হাসান বলেন, রাজনৈতিক কারণে ভারতের সঙ্গে সম্পর্কের আকাশে যে মেঘ এসেছিল, দুদেশের স্বার্থেই সে মেঘ সরাতে হয়েছে। রাজনৈতিক দলগুলো ছাড়া যদি সংস্কার সম্ভব না হয়, গত 53 বছরে কেন হয়নি জানতে চেয়ে রিজওয়ানা হাসান বলেন, রাজনৈতিক দলগুলোকে সেই জবাব দিতে হবে। 53 বছরে লাগামহীন এই অভ্যাস, এটা আমি কয়দিনে নিয়ন্ত্রণে আনতে পারবো, এটা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু কাজটা তো শুরু হলো। একের পর এক প্রজন্মকে আমরা অস্থিরতা শিখাচ্ছি, অস্থির করছি আমাদের এই লাগামহীন আচরণের মাধ্যমে। এটা আমরা আর করবো না। আমি চেষ্টা করব এই মাসের মধ্যে শব্দ দূষণ বিধিমালাটা চূড়ান্ত করে গেজেট করে ফেলতে, এবং সেখানে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ক্ষমতা দেব। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে প্রতিবেশী দেশ ভারত সংখ্যালঘু কার্ড খেলতে চেয়েছিল, কিন্তু তা দেশের মানুষ ভেস্তে দিয়েছে। ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে সুদৃঢ় হয়েছে জাতীয় ঐক্য। শুক্রবার সকালে দীর্ঘ 1.5 যুগ পর সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে সিলেট জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ মিথ্যা গল্প সাজিয়ে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশপ্রেমিক জনগণ ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে তাদের ষড়যন্ত্র প্রতিহত করেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এত মানুষ হত্যা করার পর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা এই সিদ্ধান্ত দেশের মানুষ নেবে বলেও মন্তব্য করেন তিনি। মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে। মানুষ এখন ঘুমে নয়, সজাগ। আর এই জাতি বিশেষভাবে এখন সজাগ। তারা এই ইতিবাচক পরিবর্তনকে, অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য দফায় দফায় অনেক কাণ্ড ঘটিয়েছে। তারা জুডিশিয়াল কু করতে চেয়েছিল, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। তারা আনসার কাণ্ড ঘটিয়ে কু করতেছিল, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। চব্বিশের গণহত্যা মামলার আসামি কুষ্টিয়ার মিল শ্রমিক নিরীহ রহিম কখনোই আন্দোলনের বিপক্ষে ছিলেন না। এরপরও মিথ্যা মামলায় তছনছ হয়ে যায় তার জীবন। কুষ্টিয়া জুড়ে গণহত্যার দায়ে শহীদ পরিবারকে দিয়ে মামলা করানো হলেও বাদীরা জানেন না আসামি কারা, কতজন আসামি। মিথ্যা মামলা বাণিজ্যে কুষ্টিয়া জুড়ে ফাঁসছেন ব্যবসায়ী, চাকুরিজীবী সহ নিরীহ মানুষ। পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেবেন। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ থাকছে 5ম পর্ব। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। ছাত্র জনতার বিপ্লবে কুষ্টিয়ায় শহীদ ইউসুফ শেখের মেয়ে সীমা খাতুন 5 আগস্ট পরবর্তী সময়ে জেলার মডেল থানায় হত্যা মামলা করেন। শহীদ ইউসুফ শেখ হত্যা মামলার এফআইআরে বাদী সীমা খাতুন স্বাক্ষর করেছেন বটে, তবে আসামি কারা কিংবা কতজন তার কিছুই জানেন না বাদী। তাহলে কিভাবে কাদের নাম মামলায় যুক্ত হলো সে প্রশ্ন ছিল বাদী সীমা খাতুনের কাছে। আমি অনেকের চিনি না, অনেকের জানিও না, আমি চিনিও না, জানিও না। যে তো ধরেন অজ্ঞাত আছে, কিছু অজ্ঞাত ধরা আছে, তাদেরকে আমি চিনি না, কোনোদিন আমার সাথে তাদের পরিচয়ও নাই।
এসব মামলায় সাধারণ মানুষও হয়রানির শিকার হচ্ছেন জানিয়ে বাদী সীমা খাতুন বলেন, হয়রানিমূলক এসব মামলা বন্ধ হওয়া উচিত। নির্দোষীগুলো যেন ধরা না পড়ে, কারণ আমি একটা ক্ষতিগ্রস্ত পরিবার, আমি চাই না যে আমার কারণে আরেকটা পরিবার ক্ষতিগ্রস্ত হোক। জুলাই আগস্টের শহীদ পরিবারগুলোকে দিয়ে নামকাওয়াস্তে মামলার বাদী করে খেয়াল খুশি মতো আসামি বানিয়ে মামলা হচ্ছে কুষ্টিয়া জেলা জুড়ে। এই মিথ্যা মামলা বাণিজ্যের অন্যতম শিকার চুয়াডাঙ্গা সুগার মিলের কর্মচারী রহিম। ছাত্র জনতার আন্দোলন চলাকালে মিলে কর্মরত থাকলেও এখন আসামির তালিকায় রহিম। কোথায় মারামারি হচ্ছে কি না হয়েছে এটা তো আমি কিছুই জানি না। আবার যে আমার এই মামলার বাদী হয়েছে তাকেও আমি চিনি না। ঢালাও এসব মামলায় বাণিজ্যের অভিযোগও রয়েছে অসংখ্য। অভিযোগ রয়েছে ব্যবসায়ী, চাকরিজীবী সহ নিরীহ মানুষদের মামলায় ফাঁসিয়ে চাঁদাবাজি করছে একটি মহল। আমি তো মনে করেন কোনো দলের সাথে সম্পৃক্ত নাই, আমার কোনো পোস্ট নাই, পদবি নাই, আমি কোনো ছবি ভাইরাল নাই, তাহলে আজকে আমি ধরেন মামলার শিকার। শুধু ঢুকাইয়ে ক্ষান্ত হয়নি, মামলাতে দেয়াই ক্ষান্ত হয়নি, তারা কিছু টাকা পয়সারও দাবি করছে ফোন মারফত বা বাইদা ভাই, যে টাকা পয়সা দিলে এটা আমরা ঠিক করে দেব। যে কাম করিনি সেই কামের সাথে কেন আমাকে দিল সেটাও আমি জানি না। তবে আমার জানা মতে মনে হয় আমাদের গ্রামের কিছু লোক প্রতিহিংসিতামূলক এই মামলায় আমাদের জড়া দিয়েছে। এমন মিথ্যা মামলায় বিব্রত খোদ বিএনপি নেতারাও। তারাও চাই সঠিক অপরাধীদের বিচার। ভাবে আমাদের গোচরীভূত হয়। আমি এবং আমার দলের সদস্য সচিব বর্তমানে যিনি ইঞ্জিনিয়ার জাকির সরকার, আমরা এটা নিয়ে পুলিশের সর্বোচ্চ অথরিটি কুষ্টিয়াতে যারা আছে ওনাদের সাথে আমরা বসছি, আমরা ডিসি মহোদয়ের সাথে বসছি, যে দেখেন মামলাগুলো কিন্তু নিয়ে এরকম একটা নোংরামি হচ্ছে, এর দায়ভার কিন্তু আমরা নেব না। এ ব্যাপারে আবারও আমি দলের পক্ষ থেকে সরকারের কাছেই দাবি জানাবো যে মানে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে এটা তদন্ত করা হোক যে প্রকৃত ঘটনাটা। এ বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। আমাদের সিনিয়র কর্মকর্তারা যখন বলবে এটা নিয়ে তখন তারা এটা ডিসিশন নেবে। একটা 5 আগস্টের পর কুষ্টিয়ায় হত্যা ও হত্যা চেষ্টার মামলা হয়েছে 19টি, যাতে সঠিক অপরাধীর বাইরে আসামি করা হয়েছে শত শত নিরীহ মানুষদেরও। নাইর হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। পর্যাপ্ত সরবরাহ বাড়ায় বাজারে কিছুটা কমেছে নতুন আলুর দাম। সেই সঙ্গে শীতকালীন সবজির যোগান বাড়ায় কেজিতে 10 থেকে 15 টাকা কমতে শুরু করেছে দাম। ব্যবসায়ীদের দাবি, সারের দাম ও পরিবহনের জ্বালানির দাম কমাতে না পারলে নাগালে আসবে না কাঁচা সবজির দাম। ক্রেতাদের অভিযোগ, এখনও সহনীয় পর্যায়ে আসেনি নিত্যপণ্যের বাজার। বিস্তারিত জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। সপ্তাহের ছুটির দিন শুক্রবার বাজার করতে ব্যস্ত নগরবাসী। তবে চলমান মূল্যস্ফীতিতে কিছুতেই যেন স্বস্তি মিলছে না। বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। গত কয়েক সপ্তাহ নতুন আলু 120 টাকা থাকলেও এখন 50 টাকা কমে বিক্রি হচ্ছে 70 টাকায়। পাশাপাশি সরবরাহ বাড়ায় কমে আসতে শুরু করেছে শীতকালীন সবজির দামও। ওভারঅল সব মালের আমরা কেজিতে 10-20 টাকা কমছে। আপনার পাতাকপি, ফুলকপি আছে 40 টাকা 50 টাকা পিস, নতুন শালগম আছে 40 টাকা কেজি, মূলা আছে 30 টাকা 20 টাকা কেজি, সব মালের দামই কমছে। বেগুন আছে 60 টাকা 50 টাকা কেজি। আলু তো দাম কমছে অনেক, আলু তো 120 টাকা ছিল, সপ্তাহে 80 টাকা কেজি আলু নতুন না যেটা। কেজিতে 10-15 টাকা কমলেও মূল্যস্ফীতি বিবেচনায় দাম নিয়ে স্বস্তিতে নেই ক্রেতারা। যত একটা পণ্য হাত বদল হয় যত বেশি তত দাম বেড়ে যায়। তো দাম এটা 1 গুণ 2 গুণ, বিশেষ করে 2 গুণ বেড়ে যায়। যদি 30 টাকা থেকে 60 টাকা হয়ে যায়, 20 টাকা থাকলে এটা 40 টাকা হয়ে যায়, এরকম আর কি পার্থক্য থাকে। এই সময় তো মনে করেন আপনার যে ফুলকপি বলেন, আলু বলেন, এগুলো তো সহনীয় পর্যায়ে থাকার কথা। আমরা তো মধ্যবিত্ত মানুষজন, তো আমাদেরকে তো সেভাবেই চলতে হয়, হিসাব করে চলতে হয়। গত বছরের সাথে এই বছরের কম্প্যারিজন করি, সেটা মনে হচ্ছে যে সবকিছুই একটু 10 টাকা 20 টাকা একটু ডিফারেন্ট করতেছে। ব্যবসায়ীদের দাবি, প্রান্তিক পর্যায়ে সারের দাম ও পণ্য পরিবহনে জ্বালানি তেলের দাম না কমলে নাগালে আসবে না নিত্যপণ্যের বাজার। সারের দাম আগে মনে করেন 2000 টাকা বস্তা ছিল, 1200 টাকা বস্তা ছিল, দিনের দিন বাড়ছে। এই সারের বস্তা অনেক 3000, 3500, 4000 টাকা হয়েছে। তেলের দাম বেশি, গাড়ি ভাড়া বেশি, এগুলোর দাম কমাইলে, তেলের দাম, সারের দাম কমাইলে আপনার সবকিছু জিনিসের দাম আস্তে আস্তে কমবো। দ্রুত অন্তর্বর্তী সরকারকে বাজার নিয়ন্ত্রণের আহ্বান নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস
টাকা জমায় সারা দেশ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শুক্রবার সকাল 9টায় তাপমাত্রা পারদ নামে 8.4 ডিগ্রি সেলসিয়াসে। অন্য জেলায় কনকনে ঠান্ডায় ভোগান্তি বাড়ছে, কিন্তু নিম্ন আয়ের মানুষের হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ। আবহাওয়া অফিস বলছে মৃদু শৈত্যপ্রবাহ থাকবে আরও বেশ কয়েকদিন। সহকর্মীদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আপনপু। শীতে কাঁপছে উত্তরাঞ্চল। বেলা গড়িয়ে দুপুর হলেও দেখা মিলছে না সূর্যের আলোর। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার সকাল 9টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় ঢাকা উত্তরের এ জেলায় হিমেল হাওয়া আর কনকনে শীতে জনজীবনে নামে স্থবিরতা। বিপাকে পড়েছেন অসহায় ও নিম্ন আয়ের মানুষ, যেতে পারছেন না কাজে। শীতের জন্য কাজকর্ম করা যাচ্ছে না। আজকে মনে করেন আলু খেতে পানি দেওয়া লাগে, কিন্তু এই শীতে এই পাইপ যে ধরবো এই ইয়াটা হচ্ছে না। ভাড়া নাই, আগে তাও 4-500 টাকা কামাই করা হয়েছে, এলা 200-250 100-150 এইরকম হয়। সকালবেলা মাঠত যাবো, দোকানপাতি কাজত যাবো, এরকম কোনো ইয়া নাই। ঘন কুয়াশায় প্রতিদিনই ব্যাহত হচ্ছে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল। শুক্রবারও বন্ধ ছিল 6 ঘন্টা। ঘাটের দুই পাশে আটকা থাকা যানবাহন চালক ও সংশ্লিষ্টদের পোহাতে হচ্ছে ভোগান্তি। অভিযোগ আছে, ঘন কুয়াশা কাটিয়ে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে প্রায় 3 কোটি টাকার ফগলাইট প্রকল্পেও মেলেনি সুফল। সাধারণ যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। কুয়াশার কারণে ফেরি চলতে পারে না। 12টার সময় হপ হয়ে যায়, সকাল 10টা-11টা তৈরি থাকে। দুর্ঘটনা রোধেই ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে বলে জানায় বিআইডব্লিউটিএ। শীত বাড়ার সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গায় হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। গেল 24 ঘন্টায় সদর হাসপাতালে ভর্তি হয়েছেন অর্ধশতাধিক রোগী, যাদের অধিকাংশই শিশু। প্রচুর ঠান্ডা আর বাচ্চা ঠান্ডা লেগেছে, এই কারণে আমরা 3 দিন হাসপাতালে ভর্তি আছি। চুয়াডাঙ্গাতে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শিশু রোগীর সংখ্যার মধ্যে আমরা 2 শ্রেণীর রোগী বেশি পাচ্ছি। একটা হচ্ছে শিশুদের ডায়রিয়া, আরেকটা হচ্ছে ঠান্ডা, সর্দি, কাশি জনিত, যেটা আমরা বলি ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা, এই ধরনের রোগী পাচ্ছি। এখনো কোথাও শীতবস্ত্র বিতরণের খবর পাওয়া যায়নি। আর আবহাওয়া অফিস বলছে মৃদু শৈত্যপ্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকবে। ছিল আজকে যে ঠান্ডার পরিমাণ, এই ঠান্ডার মধ্যে আমরা চলাফেরা করতে পারছি না, যে কি করে খাবো, বাড়িতে বাসায় ভাত নেই, কিভাবে চলবো, কিভাবে কি করবো। ঠান্ডা বাফেরা কম্বল দাও। হেভি অতিরিক্ত ঠান্ডা বা চুয়াডাঙ্গা বেরিতে আছেন বাইরে থেকে। উত্তরের আরেক জেলা লালমনিরহাটে বিপাকে নিম্ন আয়ের মানুষ। হাসপাতালগুলোতে অন্য সময়ের তুলনায় দ্বিগুণ নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া, সর্দি, কাশি সহ ঠান্ডাজনিত রোগীর চাপ। আমার বাবু নিউমোনিয়া, ঠান্ডার কারণে নিউমোনিয়া হয়েছে। বর্তমান ও সুস্থ এখনো হয় নাই, মানে যেমন আছে তেমনই। আজকে 10 দিন হলো ভর্তি হবার, আমি ভাত খাইতে পারি না। ঠান্ডার জন্য মনে করো শ্বাসকষ্টের সমস্যা, নিঃশ্বাস নিতে পারে না, দুধ খাবার সময় গলা আটকে। শীত মোকাবিলায় উত্তরের জেলাগুলোতে শীতবস্ত্র বিতরণ ও হাসপাতালগুলোতে চিকিৎসা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।